আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আজকে কেমিস্ট্রি মেজর সাবজেক্ট ফিজিক্যাল কেমিস্ট্রি 2 এর যে আমরা অধ্যায়টা পড়াচ্ছিলাম পিএইচ বাফার ও নির্দেশক, এই অধ্যায়টার গত ক্লাসে যে আমি ক্লাসগুলো করিয়েছিলাম তারই ধারাবাহিকতায় আজকে ক্লাসটি হবে হলো দ্রাব্যতা গুণফল নিয়ে। গত ক্লাসে আমি করিয়েছিলাম যে দ্রাব্যতা গুণফল কীভাবে নির্ণয় করব, তো আজকে আমি করাবো যে দ্রাব্যতা গুণফলের প্রয়োগটা আমরা কোথায় করে থাকি, রসায়নের ক্ষেত্রে বা কেমিস্ট্রির ক্ষেত্রে দ্রাব্যতা গুণফলের প্রয়োগটা কোথায় হয়ে থাকে এবং সমায়ন প্রভাব কী ও সমায়ন কী এবং সমায়ন এর প্রভাবটা কীভাবে কাজ করে। তো আজকে আমি এই অধ্যায়টারই আর কি এই বিষয়গুলো কমপ্লিট করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। অজৈব লবণের আঙ্গিক বিশ্লেষণে দ্রাব্যতা গুণফলের গুরুত্ব। তো এই কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, কারণ কি এটি হলো আমরা কি আমাদের বিগত বছরগুলোতে অনেকবারই এই কোশ্চেনটা রিপিট হতে দেখেছি। তো এই কোশ্চেনটা তোমাদের বইয়ের মধ্যে যেভাবে দেওয়া আছে, তো সেই জায়গাটা একটু বেশি কমপ্লিকেটেড মনে হয় আমার কাছে, কারণ ওখানে একটু গুছিয়ে কথাগুলো খুব একটু কঠিন ভাষা করে লিখছে। তো আমি আমার নোটে এই কথাগুলো একটু ভালোভাবে লিখছি। আমি আশা করি আমি যদি আমার নোট থেকে তোমাদের এই জিনিসটাকে বুঝাই তাহলে অবশ্যই তোমরা ভালো বুঝতে পারবে। তো অজৈব লবণের আঙ্গিক বিশ্লেষণে আমরা তিনটি গ্রুপ চিন্তা করি। গ্রুপ ওয়ান। তো গ্রুপ ওয়ানের ক্ষেত্রে গ্রুপ ওয়ানের ক্ষেত্রে ধাতব মৌলসমূহ কি কি? সিলভার প্লাস 2 প্লাস Hg2 প্লাস। তো এই গ্রুপে আমি যদি এই গ্রুপের বিকারক হিসেবে আমরা নেব হাইড্রোজেন ক্লোরাইড। এই গ্রুপের ধাতব ক্লোরাইডগুলোর কি হয়? ধাতব ক্লোরাইডগুলোর দ্রাব্যতা গুণফলের মান খুব কম হয়। আমরা জানি যে কোনো দ্রবণের দ্রাব্যতা গুণফলের মান যদি কম হয় তাহলে কি হয়? দ্রবণে অর্ধক্ষেপ সৃষ্টি হয়। তো এই গ্রুপ 1-এর ক্ষেত্রে যদি আমি HCl যোগ করার কারণে এই ধাতব ক্লোরাইডগুলোর দ্রাব্যতা গুণফলের মান অনেক কম হয়। যেহেতু দ্রাব্যতা গুণফলের মান অনেক কম হয় সেহেতু কি তারা দ্রবণে কি হয়? ক্লোরাইডের অর্ধক্ষেপ সৃষ্টি হয়। তো এই কারণে বলছি যে এই গ্রুপে অন্তর্গত ধাতব ক্লোরাইডগুলোর দ্রাব্যতা গুণফলের মান খুব কম হয়। এই গ্রুপে ধাতুর আয়ন সম্মিলিত দ্রবণে যদি HCl যোগ করলে আয়নগুলো ক্লোরাইড হিসেবে অর্ধক্ষিপ্ত হবে। অন্যান্য গ্রুপের ধাতব ক্লোরাইডগুলোর দ্রাব্যতা গুণফল, যে গ্রুপ 1 ব্যতীত যদি অন্যান্য গ্রুপের ধাতব ক্লোরাইডগুলোর দ্রাব্যতা গুণফলের মান কি বেশি, যেহেতু দ্রাব্যতা গুণফলের মান অন্যান্য গ্রুপে বেশি তাহলে তারা কি দ্রবণে অর্ধক্ষিপ্ত হবে না। এইখানে আমরা দেখি যে এটা যখন ধাতব ক্লোরাইড গঠন করলো তখন কি এর দ্রাব্যতা গুণফলের মান, এগুলোর ধাতব ক্লোরাইড যখন গঠন করে তার দ্রাব্যতা গুণফলের মান হচ্ছে এটার দ্রাব্যতা গুণফলের মান বেশি। তাহলে কি আমরা জানি যে দ্রাব্যতা গুণফলের মান যার বেশি হয় সে কখনো অর্ধক্ষেপ তৈরি করতে পারে না। তাহলে যেহেতু এদের দ্রাব্যতা গুণফলের মান কম, তাহলে এরা হলো অর্ধক্ষেপ, দ্রবণে কি করবে? ধাতব ক্লোরাইডের অর্ধক্ষেপ উৎপন্ন করবে, কিন্তু এর দ্রাব্যতা গুণফলের মান বেশি হওয়ার কারণে এটি দ্রবণে অর্ধক্ষেপ তৈরি করতে পারবে না। খেয়াল করো যে গ্রুপ 2 এর ক্ষেত্রে দ্রাব্যতা গুণফলের মান কি ভূমিকা বহন করে। গ্রুপ 2 এর ধাতব মৌলগুলো কি? আমরা জানি গ্রুপ 2 এর ধাতব মৌলগুলো হলো কপার আয়ন, এগুলো কি? এগুলো হলো গ্রুপ 2 এর ধাতব মৌলসমূহ। এখানে আমি বিকারক হিসেবে কি নিচ্ছি? এখানে আমি বিকারক হিসেবে নিতেছি হলো হাইড্রোজেন ক্লোরাইডের উপস্থিতিতে হাইড্রোজেন সালফাইড। জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড মৃদু অ্যাসিড রূপে বিয়োজিত হয় এবং বিয়োজিত হওয়ার পরে মৃদু অ্যাসিড রূপে যখন বিয়োজিত হয় তখন কি করে?
আয়ন, হাইড্রোজেন আয়ন ও সালফাইড আয়ন তৈরি করে। তারপরে এটি কি করে, দ্রবণে আগে থেকে দ্রবণে কিসের উপস্থিতি আছে, হাইড্রোজেন ক্লোরাইড। তো আমি যদি দ্রবণে হাইড্রোজেন ক্লোরাইড তো আগে থেকেই আছে, হাইড্রোজেন ক্লোরাইডের কি H+ আর Cl- এটা তো আগে থেকেই আছে। তারপরও যদি আমি এই দ্রবণে H2S যদি এখানে যোগ করতে, এই দ্রবণে আমি যোগ করি, তাহলে কি হয়, তাহলে এখানে তো এই যে এই আয়নগুলো যদি আমি এই দ্রবণে এখন যোগ করি, তাহলে আগে থেকেই তো H+ আয়নটা ওই দ্রবণে আছে। তখন যদি আমি বাইরে থেকে আলাদা করে H+ আয়ন এই দ্রবণে যোগ করতে যাই, তাহলে কি করবে, এই আগে থেকে থাকা H+ আয়নটা এই আয়নকে বাধা প্রদান করবে। তাহলে হাইড্রোজেন সালফাইড কি করে, এই H+ দ্রবণে আগে থেকে থাকার কারণে অল্প পরিমাণে বিয়োজিত হয়। এই হাইড্রোজেন সালফাইড দ্রবণে আংশিক পরিমাণে বিয়োজিত হওয়ার কারণে কি উৎপন্ন করলো, এই যে সালফাইড আয়ন উৎপন্ন করে, এবং যা কিনা এই গ্রুপের ধাতব মৌলগুলোকে সালফাইড রূপে কি করে অর্ধক্ষিপ্ত করে, সালফাইড রূপে অর্ধক্ষিপ্ত করে। যেমন কি কপার সালফাইড, লেড সালফাইড, এগুলো রূপে কি করে অর্ধক্ষিপ্ত করে কে, এই যে এই আয়নটা এই গ্রুপ 2 এর যে ধাতব মৌলগুলো আছে সেগুলোকে ধাতব সালফাইড রূপে কি করে অর্ধক্ষিপ্ত করে। গ্রুপ 2 এর ধাতব সালফাইডগুলোর দ্রাব্যতা গুণফলের মান কি অনেক কম, এই জন্য কী করে এরা হলো দ্রবণে অধক্ষিপ্ত হয়। কিন্তু গ্রুপ 2 ছাড়া যদি গ্রুপ 3 বা 4 আমি চিন্তা করি, তাহলে সেগুলোর কি ধাতব সালফাইডগুলোর দ্রাব্যতার মান কি, দ্রাব্যতা গুণফলের মান অনেক বেশি। তার কারণে কি অন্য গ্রুপের ধাতব সালফাইডগুলো কি হয় না, অর্ধক্ষিপ্ত হয় না। 3 এর ক্ষেত্রে অজৈব লবণের আঙ্গিক বিশ্লেষণের দ্রাব্যতা গুণফল, এই গ্রুপ 3 এর ধাতব মূলকগুলো কি, ধাতব মূলকগুলো হলো Cr3+, ক্রোমিয়াম আয়ন, আর হলো Fe3+। অ্যামোনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে যদি অ্যামোনিয়ার জলীয় দ্রবণে এই ধাতব মূলকগুলোকে কি করতে পারি, আমরা হাইড্রক্সাইড রূপে অধক্ষেপণ করতে পারি। দ্রাব্যতা গুণফলের মান পরবর্তী গ্রুপের দ্রাব্যতা গুণফলের মান অপেক্ষা অনেক কম হয়। গ্রুপ 3 এর ধাতব হাইড্রক্সাইড রূপে এর দ্রাব্যতা গুণফলের মান অন্যান্য গ্রুপের যে দ্রাব্যতা গুণফলের মান হয় তার চেয়ে অনেক কম হয়। এই কারণে দ্রাব্যতা গুণফলের মান অন্যান্য গ্রুপের দ্রাব্যতা গুণফলের মানের চেয়ে কম হওয়ার কারণে এই গ্রুপ 3 এর ধাতবগুলো হাইড্রক্সাইড রূপে কি করে অধক্ষেপণ হয়। তাই বিভিন্ন ধাতব আয়ন সম্বলিত দ্রবণে অ্যামোনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে যদি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করলে কেবলমাত্র গ্রুপ 3 এর ধাতব অক্সাইডগুলো অধক্ষেপণ হয়। আয়ন সম্বলিত দ্রবণ বলতে এই যে অ্যালুমিনিয়াম আয়ন, ক্রোমিয়াম আয়ন, এগুলো আয়নগুলো থাকলো। এই আয়নগুলোর মধ্যে যদি আমি অ্যামোনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে যদি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করি, তাহলে কি হবে, এখানে এরা কি করে এই হাইড্রক্সাইডটা এদের সাথে বিক্রিয়া করে কিন্তু এদের দ্রাব্যতা গুণফলের মান কম হওয়ার কারণে এগুলো কি করে, এগুলো হলো এই যে এই হাইড্রক্সাইডের ধাতব হাইড্রক্সাইডগুলো কি করে অধক্ষেপণ হয়। বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড প্রস্তুতি আমরা কিভাবে দ্রাব্যতা গুণফল নীতি ব্যবহার করে করতে পারি। খাবার লবণ থেকে বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড লবণ বা বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইডকে আমরা যদি পৃথক করতে চাই, তাহলে আমরা দ্রাব্যতা গুণফল নীতির সাহায্যে করতে পারবো। কিভাবে, যদি আমি একটি দ্রবণ কল্পনা করি, এই দ্রবণ এটা হলো কি একটি অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড দ্রবণ। তো এই দ্রবণে আমি কি করলাম, এই দ্রবণে অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড দ্রবণ যেহেতু, তাহলে এখানে সোডিয়াম আয়ন আর কি কোন আয়ন আছে, ক্লোরাইড আয়ন, এই দুইটা আয়ন আছে। তো এই অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড দ্রবণে যদি আমি HCl চালনা করি, তো HCl এই দ্রবণে আসলে কি হবে, এই HClটাও কি হয়ে যাচ্ছে, বিয়োজিত হয়ে যাচ্ছে। তাহলে H+ আয়ন আর কি ক্লোরাইড আয়ন। তাহলে আমরা দেখলাম কি দ্রবণে কোন আয়নের ঘনত্বটা সবচেয়ে বেশি হচ্ছে, ক্লোরাইড আয়নের ঘনমাত্রাটা সবচেয়ে বেশি পরিমাণে আছে। এই ক্লোরাইড আয়নের ঘনমাত্রা যেহেতু বেশি পরিমাণে আছে, তাহলে আমি বলতে পারি যে এই দ্রবণে কি আয়নিক গুণফলটা বেশি। আয়নিক গুণফল বেশি
আর আয়নিক গুণফল বেশি হওয়ার কারণে এই দ্রবণে দ্রাব্যতা গুণফলের মানটা কমে যায়। এই দ্রাব্যতা গুণফলের মান কমলে আমরা জানি যে অর্ধক্ষেপ সৃষ্টি হয়। তখন তলানিতে কি অর্ধক্ষেপ পড়ে? বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইডগুলো তখন তলানিতে অর্ধক্ষেপ হিসেবে পড়ে। তো এই ক্ষেত্রে আমরা এইভাবে আমরা বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড পাই। কিন্তু অবিশুদ্ধ লবণ বা অবিশুদ্ধ লবণগুলো তলানি পড়ে না। কেন পড়ে না? কারণ কি, তাদের আয়নিক গুণফলের মানটা দ্রাব্যতা গুণফলের মান থেকে অনেক কম। তার মানে হলো অবিশুদ্ধ লবণের দ্রাব্যতা গুণফলের মান অনেক বেশি হওয়ার কারণে বিশুদ্ধ লবণ যেমন ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম ক্লোরাইড এগুলো হলো অর্ধক্ষেপ সৃষ্টি করে না। এখন আমরা পড়ব হলো সম আয়ন কাকে বলে। তড়িৎ বিশ্লেষ্যে যদি একই আয়ন দুইটি তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে বিদ্যমান থাকে তাহলে সেই আয়নটাকে বলবো আমরা সম আয়ন। যেমন দুটি তড়িৎ বিশ্লেষ্য আমরা ধরি, অ্যামোনিয়াম ক্লোরাইড আর হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো এখানে বলো তো কোন আয়নটা দুইটার মাঝখানে বিদ্যমান আছে? এই যে অ্যামোনিয়াম আয়নটা কি দুইটা তড়িৎ বিশ্লেষ্যের মাঝখানে বিদ্যমান আছে। তাহলে আমরা বলবো এই অ্যামোনিয়াম আয়নকে যে এটি হলো একটি সম আয়ন। আরেকটি হচ্ছে সম আয়ন প্রভাব। তো সম আয়ন প্রভাব, তা সমায়ন প্রভাবটা কি? প্রভাবে সমায়ন বিশিষ্ট পদার্থের উপস্থিতিতে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজন মাত্রা হ্রাস পায়, তাকে বলা হয় যে সমায়ন প্রভাব। কেন? এই সমায়নের প্রভাবে কি হইতেছে? এই দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। আমরা এখন পড়ব যে অজৈব আঙ্গিক বিশ্লেষণে সমায়নের প্রভাবটা অজৈব আঙ্গিক বিশ্লেষণে কিভাবে হয়। আমরা যে সমায়নের সংজ্ঞাতে পড়লাম যে দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা হ্রাস পায়। তো আমরা এখানে দেখব যে দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা হ্রাস পায় কিনা। তো আমরা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য একটা অ্যাসিডের ক্ষেত্রে আমরা কল্পনা করি, দুর্বল অ্যাসিড। তাহলে অ্যাসিটিক অ্যাসিড কি একটি দুর্বল অ্যাসিড বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এটি দ্রবণে আংশিক পরিমাণে বিয়োজিত হয়ে সাম্যাবস্থা তৈরি করে। তো কি উৎপন্ন করলো? দ্রবণে আংশিক পরিমাণে বিয়োজিত হয়ে অ্যাসিটেট আয়ন আর কি হাইড্রোজেন আয়ন উৎপন্ন করলো। তো আরেকটা আমরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য সোডিয়াম অ্যাসিডেট কি একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এটি দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে অ্যাসিটেট আয়ন আর কি সোডিয়াম আয়ন উৎপন্ন করবে। তো এখন দ্রবণের ক্ষেত্রে চিন্তা করো যে একটা দ্রবণ, এই দ্রবণে কি অ্যাসিটেট আয়ন আছে, হাইড্রোজেন আয়ন আছে, সোডিয়াম আয়ন আছে। এই দ্রবণে সবচেয়ে বেশি অ্যাসিটেট আয়ন কে দিছে? সবচেয়ে বেশি অ্যাসিটেট আয়ন কিন্তু এই সোডিয়াম অ্যাসিটেট থেকেই গেছে। কেননা সোডিয়াম অ্যাসিটেট সম্পূর্ণরূপে সে বিয়োজিত হয়ে গেছে, সে তার নিজের মধ্যে কোনো কিছু অবশিষ্ট রাখে নাই। কিন্তু অ্যাসিটিক অ্যাসিড সে আংশিক পরিমাণে বিয়োজিত হয়েছে। তো এই বিক্রিয়া থেকে অ্যাসিটেট আয়নটা সবচেয়ে বেশি পরিমাণে দ্রবণে গেছে। তো আমরা এখানে দেখলাম যে এই বিক্রিয়াতে কি করে, এই আয়নটা বেশি হয়ে গেল, এই আয়নের পরিমাণটা কি সবচেয়ে বেশি। তো কোনো আয়নের পরিমাণ যদি বেশি হয় তখন কি হয়? তখন সাম্যাবস্থাটা সেই ক্ষেত্রে বিঘ্নিত ঘটে, মানে সাম্যাবস্থাটা ঠিক মতন ঘটে না। তো তাতে করে যে লা শাতেলিয়ারের যে নীতি আছে, সেই নীতি অনুযায়ী কি এই যে অধিক সংখ্যক অ্যাসিটেট আয়ন থাকলো, এই অধিক সংখ্যক অ্যাসিটেট আয়ন এই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে। এই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করলো, অবিয়োজিত অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করলো। তাতে করে যে এই দুর্বল তড়িৎ বিশ্লেষ্য অ্যাসিটিক অ্যাসিডটা এর বিয়োজন মাত্রাটা কমে গেল। তো আরেকটা দেখো, অ্যাসিটিক অ্যাসিড তো আমরা জানি দ্রবণে সামান্য পরিমাণে বিয়োজিত হয়ে সাম্যাবস্থা তৈরি করে। তা অ্যাসিটেট আয়ন প্লাস হাইড্রোজেন আয়ন। তো এখন যদি আমি এই দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি তীব্র অ্যাসিড যোগ করি তাহলে কি হবে? এই তীব্র হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হাইড্রোজেন আর হলো দ্রবণে যে বিয়োজিত হয়ে হাইড্রোজেন ও ক্লোরাইড আয়ন উৎপন্ন করলো। তো এখানে দেখো এই আয়নগুলো কি, এই আয়নগুলো দ্রবণে বেশি পরিমাণে আছে,
এই আয়নগুলো ওই আয়নের মতোই, ওই দ্রবণটার মতোই কি এই H+ আয়নটা দ্রবণে কি বেশি পরিমাণে আছে। দ্রবণে বেশি পরিমাণে থাকার কারণে এই যে একটা সাম্যাবস্থা তৈরি হয়েছে, এটি কি বিঘ্নিত ঘটে এই আয়ন বেশি হওয়ার কারণে। তো তাতে করে কি লাসাতের নীতি অনুযায়ী যে অধিক সংখ্যক হাইড্রোজেন আয়নটা আছে, সেটি কি করে, সে অধিক সংখ্যক হাইড্রোজেন আয়নটা অ্যাসিডেট আয়নের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করলো, আবার অ্যাসিটিক অ্যাসিড। তো এতে করে কি হয়, অবিয়োজিত অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করলো। এই অধিক সংখ্যক যে বেশি পরিমাণে হাইড্রোজেন আয়নটা, তা অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়োজিত অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করলো। তাতে করে কি হলো, যে অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন মাত্রাটা কমে গেল। তখন তো আমরা একটা অ্যাসিড নিয়ে দেখলাম, তো আমরা এখন একটা ক্ষার নিয়ে দেখি যে ক্ষারের দুর্বল ক্ষারের কি বিয়োজন মাত্রা কি সমায়নের প্রভাবের ক্ষেত্রে হ্রাস পায় কি না। দুর্বল ক্ষার হিসেবে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড একটি দুর্বল ক্ষার দ্রবণে কি হয়, স্বল্প মাত্রায় বিয়োজিত হয়ে সাম্যাবস্থা তৈরি করে। তো আমরা এখানে একটা দ্রবণ নিলাম, এটা কি করলো, দ্রবণে বিয়োজিত হয়ে সাম্যাবস্থা তৈরি করলো। অ্যামোনিয়াম আয়ন আর কি হাইড্রক্সিল আয়ন, এই দ্রবণে কে কে থাকলো, অ্যামোনিয়াম আয়ন আর কোন আয়ন, হাইড্রক্সিল আয়ন। দ্রবণে যদি আমি তীব্র তড়িৎ বিশ্লেষ্য হিসাবে অ্যামোনিয়াম ক্লোরাইড এই দ্রবণে দেই, তাহলে সেটা কি করবে, আমরা জানি তীব্র তড়িৎ বিশ্লেষ্য অ্যামোনিয়াম ক্লোরাইড এটি কি করবে, দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যাবে। বিয়োজিত হয়ে অ্যামোনিয়াম আয়ন আর কি ক্লোরাইড আয়ন উৎপন্ন করলো। তো এটি কি করলো, এটিও অ্যামোনিয়াম আয়ন আর কি ক্লোরাইড আয়ন উৎপন্ন করলো এই দ্রবণে। তো খেয়াল করো, এই দ্রবণে কি এই আয়নটার পরিমাণ কি বেশি হয়ে যাইতেছে না, এটা কি একটি সম আয়ন না। তড়িৎ বিশ্লেষণের মধ্যে একই আয়ন আছে, তাহলে এটা একটি সম আয়ন। এই সম আয়নটা থাকার কারণে এই আয়নের পরিমাণটা কি বেশি হয়ে যাচ্ছে। কোন আয়ন, অ্যামোনিয়াম ক্লোরাইড আয়নের পরিমাণটা বেশি হয়ে যাইতেছে। যার এই বেশি হওয়ার কারণে কি অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের যে সাম্যাবস্থা তৈরি করছে, সেই সাম্যাবস্থায় কি বিঘ্নিত হচ্ছে। তো লাসাতেলিয়ারের নীতি অনুযায়ী যে অতিরিক্ত অ্যামোনিয়াম ক্লোরাইড আছে দ্রবণে, এই অ্যামোনিয়াম ক্লোরাইডটা এই হাইড্রক্সাইড আয়নের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, অবিয়োজিত অ্যামোনিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করলো, যার কারণে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের মাত্রা কমে গেল। তো আমরা কি দেখলাম, যে সমায়ন বিশিষ্ট পদার্থসমূহের উপস্থিতিতে কার বিয়োজন মাত্রা কমলো, দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা কমে যাচ্ছে। এটি হলো অজৈব আঙ্গিক বিশ্লেষণে সমায়নের প্রভাব।